আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গঠনের ইতিহাস শুরু থেকেই জটিল, বহুমাত্রিক এবং নানা বিতর্কে আচ্ছাদিত। দলটি গঠিত হয় মূলত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদ্যোগে, যেখানে তার চারপাশে ভিড় করেছিলেন পাকিস্তান আমলের মুসলিম লীগের অসংখ্য সাবেক নেতা, প্রশাসনিক অভিজ্ঞতা সম্পন্ন একদল ব্যক্তি, সামরিক শাসনে নিজেদের জন্য নতুন ভূমিকা খুঁজতে থাকা কিছু প্রভাবশালী গোষ্ঠী এবং স্বাধীনতা পরবর্তী সময়ের রাজনৈতিক অস্থিরতার মধ্যে সুযোগ সন্ধানী কিছু রাজনৈতিক দল ও নেতা। অনেক বিশ্লেষকের মতে বিএনপি কোনো একক আদর্শিক ভিত্তির উপর দাঁড়িয়ে জন্ম নেয়নি, বরং এটি ছিল একটি বহুমুখী সংঘবদ্ধ দল, যাদের মিলনবিন্দু ছিল ভারতের প্রতি একটি সুস্পষ্ট সংশয়, আঞ্চলিক রাজনীতিতে ভারতের প্রভাব সম্পর্কে অস্বস্তি এবং শেখ মুজিবুর রহমানের পতনের পর উদ্ভূত ক্ষমতার শূন্যতায় নিজেদের নতুন অবস্থান তৈরির প্রচেষ্টা। বিএনপির জন্ম, রাজনৈতিক পথচলা ও নয়া বাঁক নিয়ে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদন। বিএনপির জন্মের সময়গুলোতেই প্রথম সারির নেতৃত্বে উঠে আসেন শাহ আজিজুর রহমানের মতো পাকিস্তানপন্থী ও মুসলিম লীগ পটভূমির নেতারা, যিনি পরবর্তীতে জিয়াউর রহমানের প্রধানমন্ত্রীও হন। একইভাবে মশিউর রহমান জাদু মিয়ার মতো নেতাদের বিরুদ্ধেও স্বাধীনতা বিরোধী তকমা ছিল, যা মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশে বিএনপির আদর্শিক অবস্থান ও রাজনৈতিক ইমেজকে দীর্ঘ সময়ের জন্য প্রশ্নবিদ্ধ করে রাখে। এসব কারণেই বলা হয় বিএনপির রাজনৈতিক আত্মপ্রকাশ অনেকটাই অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট বা ভারতের প্রতি সংশয় ও বিরূপতার মাটিতে গড়ে উঠেছিল। আওয়ামী লীগ যেখানে ভারতকে বাংলাদেশের ঘনিষ্ঠ কৌশলগত মিত্র হিসেবে দেখত, সেখানে বিএনপি সেই সমীকরণের অন্য প্রান্তে নিজেদের অবস্থান শক্ত করতে চেয়েছে। বিশেষ করে সামরিক শাসন, আঞ্চলিক ক্ষমতার ভারসাম্য এবং অভ্যন্তরীণ রাজনীতির সূক্ষ্ম খেলায় ভারত বিরোধী আবেগকে কাজে লাগানো ছিল বিএনপির রাজনীতির একটি মৌলিক বৈশিষ্ট্য। এই প্রেক্ষাপটে জামাতে ইসলামী, যে দলটি পাকিস্তানপন্থী হিসেবে পরিচিত ছিল এবং মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়েছিল, বিএনপির নিকটাত্মীয় হয়ে ওঠে। অনেক বিশ্লেষকের মতে এটি আদর্শিক নয়, বরং রাজনৈতিকভাবে প্রয়োজনীয় এক সখ্যতা ছিল, যেখানে উভয় দলের অভিন্ন ভূ রাজনৈতিক অবস্থান এবং ভারতের প্রভাব সম্পর্কে সন্দেহ তাদের একত্র করেছিল। ১৯৯১ সালে নির্বাচন এবং পরবর্তীতে ২০০১ সালে বিএনপি জামাত ঐক্যবদ্ধভাবে ক্ষমতায় আসে, যা এই সম্পর্ককে প্রাতিষ্ঠানিক রূপ দেয়। এই সম্পর্ক শক্তিশালী হওয়ার পেছনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবস্থানও গুরুত্বপূর্ণ ছিল। তিনি ক্ষমতা হারানোর পরও জামাতকে সহযোগী রাজনৈতিক শক্তি হিসেবে ধরে রেখেছিলেন। জামাত ও বিএনপির প্রতি প্রায় নিঃশর্ত সমর্থন দিয়ে গেছে দীর্ঘ সময় ধরে। অনেক পর্যবেক্ষকের মতে এই দীর্ঘ দশক জুড়ে বিএনপি জামাত ঐক্য ভেঙে গেলে যুদ্ধাপরাধীদের বিচার বা মৃত্যুদণ্ড কার্যকর করা রাজনৈতিকভাবে কঠিন হতো। কথিত আছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাত নেতাদের ফাঁসির আগে শেখ হাসিনা একাধিকবার বিএনপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার প্রস্তাবও দিয়েছিলেন, কিন্তু তারা রাজনৈতিক প্রতিশ্রুতি ভাঙার চেয়ে মৃত্যুদণ্ডকেই বেছে নেন, এমন ধারণা জনমনে বহু বছর ধরে প্রচলিত ছিল। যদিও এসবের সত্যতা প্রমাণিত নয়, তবুও রাজনৈতিক সংস্কৃতিতে এই বিবরণগুলো বিএনপি জামাত সম্পর্কের গভীরতা বোঝাতে উল্লেখযোগ্য হয়ে দাঁড়ায়। এরই সম্পূর্ণ একটি বিপরীত দৃশ্যপট তৈরি হতে থাকে ২০২৩ থেকে ২০২৫ পরবর্তী সময়ে, বিশেষত ৫ই আগস্টের রাজনৈতিক টার্নিং পয়েন্টের পর। অনেক বিশ্লেষক মনে করেন তারেক রহমান বিএনপিকে তার মৌলিক আদর্শিক অবস্থান, বিশেষত ভারত বিরোধী অবস্থান থেকে দূরে সরিয়ে নতুন একটি পথ বেছে নিয়েছেন। রাজনৈতিক মহলও এ অভিযোগ উঠেছে যে তারেক রহমান নীরবে ভারতের কাছে রাজনৈতিকভাবে ঘনিষ্ঠ হতে চাইছেন, অর্থাৎ বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে আওয়ামী লীগের চাইতেও কাছের অংশীদার হতে চাইছেন। এটি এমন একটি ধারণা যা বিএনপির প্রথাগত সমর্থক, বিশেষ করে ভারত বিরোধী রাজনৈতিক মানসিকতার মানুষদের মধ্যে আস্থাহীনতা তৈরি করে। তারেক রহমানের রাজনৈতিক অবস্থান নিয়ে বিতর্ক আরও তীব্র হয় যখন তার মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া
গুরুতর অসুস্থ অবস্থায় থাকলেও তিনি লন্ডন থেকে দেশে না ফেরার ব্যাখ্যা হিসেবে জানান তিনি এককভাবে দেশে ফেরার সিদ্ধান্ত নিতে পারেন না। তার এই বক্তব্য তার রাজনৈতিক স্বাধীনতা নিয়ে ব্যাপক জল্পনা তৈরি করে। তিনি কার অনুমতিতে চলেন, কার বাধায় দেশে ফিরতে পারেন না, কিংবা কোন আন্তর্জাতিক শক্তির সঙ্গে তার সম্পর্ক রয়েছে, এসব প্রশ্ন রাজনৈতিক অঙ্গনে আরও প্রবল হয়ে ওঠে। অনেকের মতে এমন একজন রাজনৈতিক নেতা যিনি নিজের দেশে ফেরার সিদ্ধান্ত নিজের হাতে রাখতে পারেন না, তিনি কিভাবে একটি দেশের প্রধানমন্ত্রী হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করতে পারেন? রাজনৈতিকভাবে স্বাধীন নয় এমন কেউ কি দেশের স্বার্থ রক্ষা করতে সক্ষম হবেন? এসব প্রশ্নই গণ আলোচনায় প্রাধান্য পায়। এমন প্রেক্ষাপটে বিএনপিকে অনেকেই তার মূল চেতনা থেকে বিচ্যুত হতে দেখেছেন। প্রেসিডেন্ট জিয়ার জাতীয়তাবাদী ধারা, খালেদা জিয়ার রাজনৈতিক কঠোরতা, ভারত বিরোধী অবস্থান এবং বাংলাদেশ কেন্দ্রিক জাতীয়তাবাদ এসবের সঙ্গে বর্তমান বিএনপিকে অনেকেই আর সম্পর্কিত করতে পারছেন না। বরং একদল বিশ্লেষকের মতে বিএনপি এখন আওয়ামী লীগের মতো ন্যারেটিভ ব্যবহার করছে, এমনকি রাজনৈতিক ভাষা ও অবস্থানেও এক ধরনের সামঞ্জস্য দেখা যাচ্ছে। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, একসময়ের মুক্তিযুদ্ধ বিরোধী মুসলিম লীগ ও জামাতপন্থী চরিত্রের দল বিএনপি কি আদৌ আওয়ামী লীগের ন্যারেটিভ বহন করে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত হতে পারবে? অন্যদিকে 14 বছরের বেশি সময় ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগের আমলে ভারত যেভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, রাজনীতি, নির্বাচন, সরকার গঠন, নিরাপত্তা, এমনকি অর্থনৈতিক সিদ্ধান্ত এসব ক্ষেত্রে গভীর প্রভাব রেখেছে, তা নিয়ে গণমানুষের মধ্যে স্বাভাবিকভাবেই সংশয় তৈরি হয়েছে। জুলাই বিপ্লবের সময় জনতার ত্যাগ ও ভারতের প্রতি ক্ষোভও এখানে একটি গভীর মনস্তাত্ত্বিক উপাদান হিসেবে কাজ করে। মানুষ এত দ্রুত সময়ে ভারতকে আবার রাজনৈতিক অংশীদার হিসাবে গ্রহণ করবে, এমন ধারণা রাজনৈতিক বাস্তবতার সঙ্গে মেলে না। এই জায়গাতে বিএনপির বর্তমান অবস্থান আরও বেশি বিতর্ক তৈরি করেছে। কারণ বিএনপির ঐতিহ্যগত ভোট ব্যাংক মূলত ভারত বিরোধী আবেগে অভ্যস্ত। সেই ভোট ব্যাংকে ভারতের ঘনিষ্ঠতার ন্যারেটিভ দিয়ে একীভূত করা কতটা সম্ভব হবে, এ নিয়ে রাজনৈতিক মহল জুড়ে সন্দেহ রয়েছে। ফলে বাংলাদেশের রাজনীতির সামনে এখন যে বৃহত্তম প্রশ্নটি দাঁড়িয়ে আছে তা হলো বিএনপি তার এই পরিবর্তিত মত ও পথ নিয়ে কতটা সফল হতে পারবে। ভোটাররা কি নতুন বিএনপিকে গ্রহণ করবে, নাকি এটি বিএনপির ঐতিহ্যবাহী রাজনৈতিক ভিত্তিকেই দুর্বল করে দেবে? আরেকটি প্রশ্ন আরও প্রবল হয়ে উঠছে, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি কি ধীরে ধীরে বাংলাদেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক শক্তিতে পরিণত হবে? রাজনৈতিক অঙ্গনে অনেকেই মনে করছেন, যদি বিএনপি তার মূল আদর্শিক মেরুদণ্ড হারায় তবে এটি শুধু আওয়ামী লীগের বিকল্প হয়ে উঠতে পারবে না, বরং দীর্ঘমেয়াদে রাজনৈতিকভাবে অস্তিত্ব সংকটেও পড়তে পারে। তবে এর বিপরীতেও বিশ্লেষণ রয়েছে। কেউ কেউ বিশ্বাস করেন বাংলাদেশের পরিবর্তিত ভূ রাজনৈতিক বাস্তবতায় ভারতকে সম্পূর্ণভাবে উপেক্ষা করা সম্ভব নয়, বরং ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন করাই ভবিষ্যৎ রাজনীতিতে কার্যকর হতে পারে। এই দৃষ্টিকোণ থেকে তারেক রহমানের অবস্থান কৌশলগত হিসেবেও দেখা যেতে পারে। কিন্তু সমস্যা হলো, রাজনীতি শুধু কৌশলগত হিসেব দিয়ে চলে না, এটি চলে জনসেন্টিমেন্ট, রাজনৈতিক ধারণা, দলীয় ইতিহাস, আস্থার ভিত্তি এবং দীর্ঘমেয়াদী রাজনৈতিক অবস্থানের ওপর। সেই জায়গায় বর্তমানে বিএনপি এক গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে দলের অভ্যন্তরীণ কাঠামো, আদর্শিক ভিত্তি এবং নেতৃত্বের স্বাধীনতা সবই প্রশ্নবিদ্ধ। অতএব সামগ্রিকভাবে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আজ একটি বড় প্রশ্নই সামনে। বিএনপি কি তার নতুন চরিত্র নিয়ে নতুনভাবে টিকে থাকবে, নাকি আদর্শিক বিচ্যুতির কারণে দীর্ঘমেয়াদে রাজনৈতিকভাবে অদৃশ্য হয়ে যাবে? এই প্রশ্নের উত্তর জানতে বাংলাদেশের রাজনৈতিক সমাজকে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।